ড্রামার শুরুতে আমরা গল্পের ছোট্ট ফিমেল লিড জিকে দেখতে পাই। ও ক্লাসে ছিল, তবে ও ড্রয়িং নিয়ে ব্যস্ত ছিল। এজন্য টিচার ওকে বকা দেয় আর আগামীকাল ওর গার্ডিয়ান নিয়ে আসতে বলে। ক্লাস শেষ হওয়ার পর ও বের হয়ে ওর ভাইকে মেসেজ করে সাহায্য চায়, তবে ওর ভাই ওকে মানা করে দেয়। এতে ও মন খারাপ করে বাসায় আসে আর ও বাসায় এসে জানতে পারে যে ওর ভাই বাসায় এসেছে। আসলে ওর ভাই দূরে ইউনিভার্সিটিতে পড়ে আর হোস্টেলেই থাকে। এ কথা শুনে ও খুশি হয়ে ওর ভাইয়ের কাছে যায় ওর ভাইকে মানানোর জন্য। আর ও ওর ভাইয়ের রুমে এত হ্যান্ডসাম ছেলেকে দেখে ও তো অনেক অবাক হয়ে যায় আর ও অবাক হয়ে ছেলেটাকে দেখতে থাকে। আর ওকে দেখে এমন মনে হচ্ছিল যে ও ছেলেটাকে প্রথম দেখায় ওর প্রেমে পড়ে গেছে। আসলে এই ছেলেটার নাম সু। ও হচ্ছে জি এর ভাইয়ের বন্ধু। এখানে জি ভাবে ওর ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। একথা শুনে সু হাসতে থাকে। তখনই এখানে ওর ভাই ইয়ান চলে আসে। সু তখন ইয়ানকে বলে, তোমার আর আমার ফেস কি একই রকম? তোমার বোন আমাকে তুমি ভেবেছে আর যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়েছে। একথা শুনে ইয়ান ওকে মারতে থাকে আর ওকে বলে, তোমার কি মনে হয় আমি হ্যান্ডসাম না? আর আমি আমার সার্জারি করিয়ে এই হ্যান্ডসাম ফেসটা কেন চেঞ্জ করব? জি বলে, তুমি হ্যান্ডসাম না। ইয়ান তখন এখান থেকে চলে যাচ্ছিল। তখন জি ওকে আটকে ওর থেকে সাহায্য চায় ওর স্কুলে যাওয়ার জন্য, কিন্তু এবারও ওর ভাই ওকে মানা করে দেয়। এতে জি কান্না করতে শুরু করে আর ওর মাকে বলে, ভাই আমাকে মেরেছে। একথা শুনে ওর মাও ওর ভাইকে মারতে থাকে। এগুলো দেখে সু ভাবতে থাকে, কি দুষ্টু মেরে বাবা। এরপর জি সুয়ের থেকে সাহায্য চায় আর বলে, টিচার বলেছে আমাকে স্কুলে গার্ডিয়ান নিয়ে যেতে, তুমি প্লিজ আমার ভাইয়ের জায়গায় স্কুলে যাবে। প্রথমে সু রাজি না হলেও পরে জি এর অনেক জোর করাতে যাওয়ার সময় ও ওর স্কুলের নাম জেনে যায়। তবে জি এখানে শিওর ছিল না যে সু ওর স্কুলে যাবে কিনা। এরপর আমাদের 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জি এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওর ভাই হোস্টেল থেকে বাসায় এসেছে। এরপর ওরা যখন সবাই খাবার খেতে বসে, তখন ইয়ান ওর বাবার কাছ থেকে গাড়ির চাবিটা চায়, কারণ ওর হোস্টেল চেঞ্জ করা হয়েছে আর ওর সাথে ওর বন্ধুদের জিনিসপত্রও হোস্টেলে নিতে হবে। বন্ধুদের কথা শুনে জি বুঝে যায় ওর ভাই সুয়ের কথা বলছে। তাই ও ওর ভাইকে বলে, আমি তোমাকে তোমার জিনিসপত্র গোছাতে সাহায্য করব, কারণ আমি তোমার সাথে সময় কাটাতে চাই। প্রথমে ইয়ান রাজি হয় না, কিন্তু পরে ওর বাবা মার জোর করায় ও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জি ওর ভাইয়ের স্কুলের হোস্টেলের সামনে চলে আসে, যেখানে একটি পুতুল ছিল যেটা ওর ভালো লাগে। তখনই সেখানে সু চলে আসে আর এত বছর পর নিজের ক্রাশকে দেখে জি অনেক বেশি অবাক হয়ে যায় আর ব্লাশও করতে থাকে। সু ওকে দেখে চিনে ফেলে। ওকে বলে, তুমি তো জি ওই ছোট মেয়েটা। ও তখন বলে, আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। কথা শুনে সু তখন বলে, তুমি যেহেতু এখন বড় হয়ে গেছো, তাহলে এই পুতুল নিয়ে কি করছো? আর আমার এই পুতুলটা এখন লাগবে না, তাই এটা আমাকে দাও, আমি এটা ফেলে দিই। কথা শুনে জি বলে, আমি বড় হয়ে গেছি ঠিক আছে, কিন্তু আমার পুতুল এখনো ভালো লাগে। কথা শুনে সু হেসে দেয়। এরপর ওরা দুজন জিনিসপত্র নিয়ে হোস্টেলের ভেতর যায়। ওর ভাইয়ের বন্ধুরা ওর সাথে পরিচিত হয়। আর এখানে আমরা জানতে পারি সুয়ের পারিবারিক কিছু সমস্যা আছে, তাই ও অনেকগুলো পার্ট টাইম জব করে। তাই ও এখন পার্ট টাইম জবে চলে যায়। সু এখান থেকে চলে যাওয়াতে জিও এখান থেকে বাসায় চলে যায়, কিন্তু ভুলবশত ও ওর নোটবুক এখানেই ফেলে যায়। এরপর রাতে পড়ার সময় ও বুঝতে পারে যে ও ভুলে নোটবুক হোস্টেলে ফেলে এসেছে। তাই ও ওর ভাইয়ের কাছে কল করে, কিন্তু সু ফোনটা ধরে। এরপর জি ওকে নোটবুকের কথা বলে। কথা শুনে সু বলে, আচ্ছা আগামীকাল ঠিক 6টায় তুমি আমার জন্য বাস স্টপে ওয়েট করো, আমি তোমার নোটবুক দিয়ে আসবো। এতে জি অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেকগুলো অ্যালার্ম দিয়ে দেয় যেন সকালবেলা ও দ্রুত উঠতে পারে আর সুয়ের সাথে দেখা করতে পারে। পরের দিন ও বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকে, তবে সু এখনো আসে না। ওর তখন ওই দিনের কথা মনে পড়ে যায় যেদিন ও সুকে ভাই হিসেবে টিচারের সাথে দেখা করার কথা বলেছিল। ক্লাস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সু আসেনি। তাই জি মন খারাপ করে ক্লাস থেকে বের হয় আর পড়ে যায়। তখনই ও সুকে সামনে দেখতে পায়। তখন সু ওকে সরি বলে দেরি করে আসার জন্য। এরপর জি সুকে টিচারের কাছে নিয়ে যায়। এখানে সু বলে, আমি জি এর ভাই। এখানে টিচার জির নামে অনেক কমপ্লেন করে আর বলে, এমনিতেই জি ভালো স্টুডেন্ট, কিন্তু ক্লাস টাইমে ও পড়াশোনায় একদমই মনোযোগ দেয় না। কথা শুনে সু টিচারের সামনে ওকে বকা দেয় আর বলে, এমনিতে তো তুমি বাসায় টিচারের অনেক প্রশংসা করো। কথা শুনে টিচার খুশি হয়ে যায় আর এবারের মতো জিকে
মাফ করে দেয়। এরপর সিন আবারও বর্তমানে শিফট হয়। ও এখনো সুয়ের জন্য অপেক্ষা করছিল। তখনই সু ওর জন্য মিল্ক নিয়ে আসে। এটা দেখে জি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সু ওকে পড়াশোনায় হেল্প করছিল, কিন্তু জি তো শুধু ওকেই দেখছিল। এরপর বাসায় এসে ও সুয়ের দেওয়া মিল্ক অনেক যত্ন করে রেখে দেয়। আসলে ওর মিল্কে অ্যালার্জি আছে, কিন্তু এটা ওকে ওর ক্রাশ দিয়েছে, তাই ও মিল্কটা যত্ন করে রেখে দেয়। আজ ওর বাবা মা বাইরে কোথাও গেছে, তাই ইয়ান এখানে এসে ওকে বলে আমি বাইরে যাচ্ছি খাবার খেতে, তাই তুমিও আমার সাথে চলো। তবে জি যেতে চায় না, কিন্তু যখন ও জানতে পারে ওর ভাইয়ের বন্ধুদের সাথে ডিনারে যাবে, তখন ও ওর ভাইয়ের সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। এরপর সু যখন গাড়িতে ওঠে তখন জি লুকিয়ে লুকিয়ে ওকেই দেখছিল, যেটা আবার সু লক্ষ্য করে আর ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে দেখে হাই দিলে না কেন? তখন জি ওকে হাই দেয়। তখন সু ওকে জিজ্ঞেস করে তোমার কাছে কি আমাকে হ্যান্ডসাম মনে হয়? একথা শুনে জি ঘাবড়ে যায়। একথা শুনে ইয়ান বলে মজা করা বন্ধ করো। তখন জি বলে তুমি একদমই হ্যান্ডসাম না। তখন সু জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে দেখলে ব্লাশ কেন করো? একথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ওর পাশে বসে থাকা আরেকটি বন্ধু ওকে আটকে নেয় আর জিকে বলে ওর কথায় কিছু মনে করো না, ও একটু বেশি মজা করে, ও একদমই ভালো ছেলে না। একথা শুনে ইয়ানো বলে হ্যাঁ ও একদমই ভালো ছেলে না। এ কথায় জিও হ্যাঁ বলে, যেটাতে সুয়ের মনটা একটু খারাপ হয়ে যায়। এরই মধ্যে ওরা রেস্টুরেন্টে পৌঁছে যায়। এখানে আসার পর জির শরীর খারাপ লাগছিল, তাই ও ওয়াশরুমে যাচ্ছিল। তখন পেছন থেকে সু খেয়াল করে যে জিয়ের স্কার্টটা খারাপ হয়ে গেছে, তাই ও জিকে কাভার করে হাঁটতে থাকে। জি ওয়াশরুমে যাওয়ার পর সু ইয়ানকে নিয়ে প্যাড কিনতে যায়। এখানে ওরা খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু কোনোভাবে ওরা প্যাডটা কিনে নেয়। এরপর ওরা এক মেয়ের মাধ্যমে সেগুলো জিয়ের কাছে পাঠায়, আর জি এসবে খুবই লজ্জা পাচ্ছিল, তাই ও বাড়ি চলে যেতে চাইছিল। এই কথা শুনে ওর ভাই বলে আরে এটা তো খুব সাধারণ ব্যাপার, আর ও নিজের সাথে ওকে রেস্টুরেন্টে নিয়ে যায়। এরপর সু এখানে জানতে পারে যে জি গরুর মাংস খেতে পছন্দ করে না, তাই ও নিজের হাতে জির খাবার থেকে গরুর মাংসগুলো সরিয়ে দেয়। আর ওরা তো কেয়ার দেখে জি অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন জি ওর ফ্রেন্ড রুয়ের সাথে ক্যাফেতে আসে, যেখানে সু পার্ট টাইম জব করত। এখানে জি কিছু অর্ডার না করেই শুধু সুকেই দেখছিল, যেটা সু খেয়াল করে। জি যখন বিল দিতে যায় তখন সু ওকে বলে এখানে কিছু টাকা কম আছে, আর ওকে বলে তুমি যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে সেটারও তো ট্যাক্স দিতে হবে। একথা শুনে জি বলে এরকমের কিছুই না। একথা শুনে সু হেসে দেয় আর ওর থেকে টাকা নেয় না। এরপর জি স্যুপ খাচ্ছিল, তখন ও শুনতে পায় সু বসের কাছ থেকে অ্যাডভান্স টাকা চাইছে, কারণ ওর টাকার দরকার ছিল। তখনই ওখানে ওর বন্ধুরা চলে আসে আর ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে আজকে জ্যাং এর জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিলে জ্যাং এর জন্মদিন সেলিব্রেট করছিল। জ্যাং জিকে পছন্দ করত আর ও জিকে প্রপোজ করতেই নিচ্ছিল, কিন্তু জি এই বিষয়টা বুঝতে পেরে ওখান থেকে বের হয়ে আসে আর জ্যাংও ওর পিছু পিছু যায়, যেটা দেখে রুয়ের একদমই ভালো লাগে না। এরপর জ্যাং জি এর কাছে এসে ওকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি। এর উত্তরে জি বলে আমি তোমাকে শুধু ফ্রেন্ড হিসেবেই দেখি, তাই এসব কথা বলে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করো না। একথা শুনে জ্যাং অনেক বেশি কান্না করতে থাকে আর ওদের কথাগুলো আবার সু শুনে ফেলে, আর ওকে দেখে জ্যাং এখান থেকে চলে যায়। আর সু এখানে জিকে বলে আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার ক্লাসমেটকে ওভাবে পছন্দ করো না, কিন্তু তুমি ওকে এভাবে ডিরেক্ট মানা না করে দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতে। এরপর সু ওকে ওর টাকা ফেরত দেয়, কারণ জি বিলের টাকাটা রেখে এসেছিল। এখানে জি সুকে জিজ্ঞেস করে তোমার কি টাকার সমস্যা হচ্ছে? আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। এতে সু ওকে মানা করে দেয়, কারণ ও তো আর জি এর থেকে সাহায্য নিবে না। পরের দিন জি স্কুলে এসে রুয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রু ওকে ইগনোর করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখি জ্যাং এর রেস চলছিল। এখানে রু ওকে জোরে জোরে চেয়ার আপ করছিল। এটা দেখে জি বুঝে যায় যে রু ওর সাথে কেন কথা বলছে না, কারণ রু জ্যাংকে পছন্দ করে আর জ্যাং জিকে পছন্দ করে। এরপর হাই জাম্পের কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে টিচার জি এর নামও দিয়ে দিয়েছিল, আর এখানে সু আর ইয়ানো ভলেন্টিয়ারের কাজ করছিল। এখানে জি পরপর 2 বার হাই জাম্প দেওয়ার চেষ্টা করে, তবে পারে না। আর 3 বারের সময় ও যখন জাম্প দিতে যায় তখন ও পড়ে ব্যথা পেয়ে যায়। এটা দেখে ইয়ান দ্রুত ওকে কাঁধে তুলে নেয়, তবে টিচার সুকে বলে তুমি তো জি এর ভাই, তাহলে এটাকে? ইয়ান ওনাকে কিছু বলার আগেই জি বলে ও আমার বাবা হয়। একথা শুনে টিচার তো অবাক হয়ে যায়, আর সু ওনাকে বলে হ্যাঁ ও আমাদের বাবা হয়। একথা শুনে ইয়ান ওকে কাঁধ থেকে নামিয়ে দেয়, তাই সু ওকে কাঁধে তুলে নেয় আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। এরই মধ্যে ইয়ান ওখানে চলে আসে আর নিজেই জিকে নিয়ে ওখান থেকে যেতে থাকে। তখন জি দেখতে পায় সু শুধু ওকেই না বাকি সবাইকে একইভাবে ট্রিট করছে, যেটা দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন ক্লাসে আসার পর রু ওর কাছে এসে বলে তুমি কি আমার সাথে শপিং
ভেঙে যাবে। এতে জি খুশি হয়ে যায়, আরো ভাবে রুয়ের রাগ হয়তো ভেঙে গেছে। যাওয়ার সময় রু জিকে বারবার জিজ্ঞেস করে তুমি কি টাকা এনেছো? এর উত্তরে জি বলে হ্যাঁ এনেছি। এরপর এক গলিতে 3টি মেয়ে ওদের বুলি করতে থাকে আর ওরা রুকে বলে তুমি আজকে টাকা এনেছো তো? এর উত্তরে রু বলে আমার কাছে টাকা নেই, তবে আমার ফ্রেন্ডের কাছে আছে। তাই মেয়েগুলো এবার জিকে বুলি করতে থাকে আর ওর পার্স নিয়ে যায় আর ওকে বলে এত কম টাকা কেন? কাল থেকে বেশি করে টাকা আনবে, আর তা না হলে আমরা তোমার স্কুলে পৌঁছে যাব। এসব কথা বলে ওরা ওখান থেকে চলে যায়। এখানে জি বুঝতে পারে রু ইচ্ছে করে ওর সাথে এমন করেছে, তাই জি রাগ করে ওখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে সু ওকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসে আর জির ফেস দেখেই বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। এখানে জি অনেক কান্না করছিল, তাই সু ওকে জড়িয়ে ধরে। শান্ত হওয়ার পর জি ওকে সবকিছু বলে। এরপর সু ওর মন ভালো করার জন্য সাইকেলে করে ওকে বাসায় নিয়ে যায়, যেটাতে জি খুশি হয়। পরের দিন ওর যখন ক্লাস শেষ হয় তখন ও দেখে ওর ভাই ওর ফ্রেন্ডদের নিয়ে এসেছে ওই মেয়েগুলোকে শাস্তি দেওয়ার জন্য। এরপর ইয়ান জিকে ওর এক বন্ধুর কাছে রেখে ওরা সবাই গলিতে যায় যেখানে মেয়েগুলো ধূমপান করছিল। প্রথমে ইয়ান ওদেরকে সুন্দর করে বোঝায় আর বলে তুমি গতকাল আমার বোনকে বিরক্ত করেছো, আর এরপর থেকে আমার বোন কেন অন্য কারোর সাথেই এরকমের করবে না। এখানে মেয়েগুলো ওদের সাথে অনেক বেয়াদবি করছিল, তাই সু রেগে ওদের সাথে কথা বলে, যার ফলে ওরা অনেক ভয় পেয়ে যায়। এদিকে জি ওদের জন্য অপেক্ষা করছিল। একটু পর ওর ভাই ওর পার্স নিয়ে চলে আসে, যেটাতে জি খুশি হয়ে যায়। এদিকে রু ওর ফ্রেন্ডদেরকে ইচ্ছে করে ওই মেয়েগুলোর কাছে নিয়ে গেছে, তাই ওকে স্কুল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। যাওয়ার সময় রু নিজের ভুলটা বুঝতে পারে, তাই ও একটা নোটের মাধ্যমে জিকে সরি বলে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জির পরীক্ষাও শেষ হয়ে যায়। ও সব সাবজেক্টেই ভালো করেছিল, শুধু সায়েন্স ছাড়া। তাই ওর বাবা ওকে বলে তোমার জন্য নতুন টিউটর রাখা হবে, যেটা আর কেউ ছিল না বরং ইয়ান ছিল। এখানে পড়ানোর সময় জি যখন এক প্রশ্ন অনেকবার জিজ্ঞেস করে তখন ইয়ান অনেক বেশি রেগে যায় আর ওদের মাঝে ঝগড়া লেগে যায়। তাই ওদের মা বলে থাক তোমাকে আর জিকে পড়াতে হবে না, আমি ওর জন্য নতুন টিউটর রাখবো। এরপর জি যখন জানতে পারে যে ওর নতুন টিউটর সু, তখন ও তো অনেক খুশি হয়ে যায়। এরপর ওকে পড়ানো শেষে সু ইয়ানের সাথে গেম খেলছিল, তখন সেখানে জি এসে লুকিয়ে লুকিয়ে সুর ছবি তুলছিল, যেটা সু দেখে ফেলে আর ছবির জন্য পোস্ট করে। এতে জি এমন নাটক করে যেন ও ক্যামেরাটা পরিষ্কার করছে। তখন ইয়ান বলে তুমি কি ওর ছবি তুলছো আর আমার ছবি তুলছো না কেন? আমি কি হ্যান্ডসাম না? এর উত্তরে জি বলে না, তুমি তো একটা বান্দর। কথা শুনে ইয়ান অনেক বেশি রেগে যায়, কারণ জি কখনো ওর প্রশংসা করে না। আর এভাবেই সু জিকে কিছুদিন পড়াতে থাকে, তবে জি পড়াশোনায় কোনো মনই ছিল না। ও সব সময় শুধু সুকেই দেখতে থাকে। তখন সু বুঝতে পারে যে ও সায়েন্সে একদমই ইন্টারেস্টেড না, তাই ও জিকে নিয়ে একটি সায়েন্স মিউজিয়ামে যায় যাতে ওকে ভালো মতো সায়েন্স বোঝাতে পারে। এরপর পুরো মিউজিয়াম ঘোরার পর জি ওকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার স্বপ্ন কি? এর উত্তরে সু বলে আমি অনেক ভালো একটি গেম ডেভেলপ করতে চাই। তখন জি ওকে জিজ্ঞেস করে তোমার কি গার্লফ্রেন্ড আছে? এর উত্তরে সু বলে বর্তমান এসব কিছুর জন্য আমার কাছে কোনো সময় নেই, তবে চিন্তা করো না, যেদিন আমার গার্লফ্রেন্ড হবে সবার আগে আমি তোমার সাথেই পরিচয় করাবো। এরপর জি ওর ভাইয়ের সাথে বাড়ি ফিরে আসে। একটু পর জি বুঝতে পারে যে ও ওর ড্রয়িং খাতাটা মিউজিয়ামেই ফেলে এসেছে, তাই ও সেখানে কল করে। তখন ওনারা বলে তোমার সাথে যে ছেলেটা ছিল তার কাছেই বইটা দিয়ে দিয়েছি। এর মানে হচ্ছে জি এর ড্রয়িং খাতাটা এখন সুয়ের কাছে। এতে জি চিন্তায় পড়ে যায়, কারণ সেখানে জি আর সুয়ের অনেকগুলো ড্রয়িং ছিল। পরের দিন সু ইয়ানের মাধ্যমে জিকে ড্রয়িং খাতাটা পাঠিয়ে দেয়, আর এখানে জি ভাবতে থাকে যে সু নিজে এসে আমাকে ড্রয়িং খাতাটা দিল না কেন? কি আমার ড্রয়িং গুলো দেখে ফেলেছে? আর ও কি জেনে গিয়েছে যে আমি ওকে সিক্রেটলি পছন্দ করি? এর পরের সিনে আমরা দেখি ইয়ান অনেক বেশি রেগেছিল। তখন সুকে জিজ্ঞেস করে কি হয়েছে? এর উত্তরে ইয়ান বলে জি আমাকে বলেছে ও কোনো এক ডেটিং অ্যাপের মাধ্যমে কাউকে ডেট করছে, যেটা নিয়ে আমি আর আমার বাবা রেগে আছি। তখন সু ইয়ানকে বলে তুমি বেশি রাগ করো না, আগামীকাল আমি আর তুমি ওকে গিয়ে বুঝাবো। আসলে জি ডেটিং অ্যাপের ব্যাপারে সবাইকে মিথ্যে কথা বলেছে যাতে সু ওকে সন্দেহ না করে, যার ফলে বাসার সবাই এখন ওকে বকা দিচ্ছে। তখন ওরা দুজন আসে জিকে বোঝানোর জন্য। তখন সু ওকে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ডের নাম কি? ও কোন ক্লাসে পড়ে? এর উত্তরে জি বলে ও স্কুলে না ভার্সিটিতে পড়ে, আর কিছুদিন পরেই গ্রাজুয়েট হবে। তখন সু অবাক হয়ে জিজ্ঞেস করে ও তোমার কত বছরের বড়? জি বলে 5 বছরের। আসলে ও এখানে সুয়ের কথাই বলছে। তখন সু জিকে বোঝাতে থাকে যে দেখো এই সময় তুমি এসবের পেছনে সময় নষ্ট করো না, পড়াশোনায় মনোযোগ দাও আর গ্রাজুয়েশনের পর এসব করো, যেটাতে জিও রাজি হয়ে যায়। এরপর আমরা সুকে হোস্টেলে দেখতে পাই। তখনই ওর কাছে একটি কল আসে হসপিটাল থেকে, যেখানে ওরা বলে তোমার বাবার অবস্থা তেমন ভালো না। এই কথা শুনে
সু হোস্টেল থেকে বের হয়ে ওর বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে আমরা জিকে দেখি ও ওর ভাইকে জিজ্ঞেস করছে কিছুদিন ধরে সু আমাকে পড়াতে আসছে না কেন। এর উত্তরে ওর ভাই ওকে বলে ওর বাসায় কিছু সমস্যা হয়েছে তাই ও বাড়ি গেছে। এরপর আমরা সুকে দেখি তখনই ওর কাছে একটি মেয়ে আসে। মেয়েটির নাম ছিল জিয়ান। ওকে দেখেই সুয়ের মনটা খারাপ হয়ে যায় আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি সু আর ইয়ানের গ্রাজুয়েশনের দিন চলে আসে। এখানে জিও এসেছিল। ও তো লুকিয়ে লুকিয়ে শুধু সুকেই দেখছিল, ক্রাশ বলে কথা। আর সু এটা খেয়াল করে ওকে দেখতে থাকে। এরপর জিওকে ফুল দেয় আর ওকে একটা গিফটও দিতে নিচ্ছিল, কিন্তু তখনই সুয়ের বন্ধুরা ওকে ডাক দেয়। তখন ওরা সবাই একসাথে ছবি তোলে। এরপর সু জিয়ের সাথেও অনেকগুলো ছবি তুলে। এরপর রাতে ওরা সবাই গ্রাজুয়েশনের পার্টিতে যায়, কারণ এরপর থেকে সবাই ওরা আলাদা হয়ে যাবে আর যে যার শহরে চলে যাবে। সবাই এখানে ড্রিঙ্কস করে কিন্তু সু করে না। এখানে ইয়ান অনেক বেশি ড্রিঙ্কস করার ফলে সু ওকে বাসায় নিয়ে আসে আর ওদের শব্দ শুনে সবাই নিচে চলে আসে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে ইয়ানের মা আজকে সুকে এখানেই থাকতে বলে আর মায়ের বলাতে জি ওকে ইয়ানের জামা কাপড় দেয়। এরপর মাঝরাতে জি দেখে সু বাইরে একা একা বসে আছে, তাই জি ওর কাছে এসে বলে তোমার কি হয়েছে। এর উত্তরে সু বলে আমার ওপর অনেক টাকার ঋণ আছে। কথা শুনে জি বলে আমি তোমাকে এখন প্রমিস করছি আমি যখন বড় হয়ে ইনকাম করতে শুরু করব তখন আমার সব টাকা আমি তোমাকে দিয়ে দিব আর আমরা দুজন মিলে তোমার সব ঋণ পরিশোধ করে দিব। কথা শুনে সু হেসে দেয় আর বলে আমি তো মজা করছিলাম। এরপর জি ওর রুমে চলে আসে আর একটু পর ও দরজা ওপেন করার শব্দ পায় আর ও বারান্দায় গিয়ে দেখতে পায় সু এখন এখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে জি এর মনটা অনেকটাই খারাপ হয়ে যায় আর সু ওকে মেসেজ করে বলে তুমি তোমার খেয়াল রেখো, ভালো মতো পড়াশোনা করো আর যখনই তুমি ভালো রেজাল্ট করবে তখনই আমি তোমার জন্য গিফট পাঠাবো। আর এরপর থেকে জি ডিসাইড করে ও যে কোনো ভাবেই হোক না কেন সুয়ের শহরের ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যাতে ও সুয়ের আশেপাশে থাকতে পারে। এরপর থেকে ও অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে আর ভালো রেজাল্ট করে সুকে ছবি পাঠায় আর প্রমিস অনুযায়ী সু ওর জন্য গিফট পাঠায়, যেগুলো জি অনেক যত্ন করে রেখে দেয়। এরপর একদিন ও শুনতে পায় যে ওর ভাইয়ের এক বন্ধু বলছে যে এখন তো সুও গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। কথা শুনে জিয়ের মনটা তো ভেঙে যায় আর পরের দিন ও কাউকে কিছু না বলেই সুয়ের শহরে চলে যায়। যেখানে যাওয়ার পর ওর কাছে ইয়ানের কল আসে আর ও জিকে বলে তোমার টিউশনের সময় হয়ে গেছে, তুমি কোথায়। এর উত্তরে জি বলে আমি সুয়ের শহরে এসেছি। কথা শুনে ইয়ান অনেক রেগে যায় আর বলে তুমি ওখানে কেন গিয়েছো। এর উত্তরে জি মিথ্যে কথা বলে যে আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। কথা শুনে ইয়ান আরো বেশি রেগে যায় আর জিকে বলে তুমি ওই ছেলের সাথে দেখা করবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি সুকে তোমার কাছে পাঠাচ্ছি। এর কিছুক্ষণ পর সু এখানে চলে আসে। ও এখানে একা আসেনি, ওর সাথে একটি মেয়ে এসেছিল। এটা দেখে তো জিয়ের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তখন সু ওকে বলে তুমি এখানে কি করছো, তুমি কি এটা জানো যে তোমার বাসার সবাই কত চিন্তায় আছে। আর ওকে জিজ্ঞেস করে তুমি যে ছেলের সাথে দেখা করতে এসেছো সেই ছেলে কোথায়। এর উত্তরে জি বলে ও আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে কারণ আমি ওর থেকে ছোট আর ও গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছে। এসব কথা বলে ও অনেক বেশি কান্না করতে শুরু করে। শান্ত হওয়ার পর ও সুকে ওই গিফটটা দেয় যেই গিফটটা ও গ্রাজুয়েশনের দিন দিতে পারেনি। এরপর ও সুকে বিদায় দিয়ে ও শহরে চলে যায়। ও ওর ভাইকে দেখে আরো বেশি কান্না করতে শুরু করেন আর এভাবেই কিছু সময় কেটে যায়। জি এখন সুকে ভুলে আবার নতুন করে নিজের জীবন শুরু করেছে। ওর হাই স্কুল শেষ হয়ে গেছে, তাই এখন ও সুয়ের ইউনিভার্সিটিতে পড়ছে। এখানে আমরা জিয়ের নতুন 3 বান্ধবীকে দেখতে পাই যারা ওর রুমমেটও ছিল। প্রথম জনের নাম হচ্ছে নিং, দ্বিতীয় জনের নাম হচ্ছে শিন আর শেষে আমরা ওয়ানকে দেখতে পাই। তখনই ওয়ান কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখনই মিং নামের একটি ছেলে এসে ওর সাহায্য করে। ওরা দুজন যখন এখানে আসে তখন মিং সবাইকে নিজের পরিচয় দেয় আর সবাইকে বলে আমি স্পোর্টস ডিপার্টমেন্টের। আর এখানে ওর সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর আজ মিং এর জন্মদিন ছিল, তাই ওরা সবাই মিং এর জন্মদিন সেলিব্রেট করতে আসে। আমরা এখানে সুকেও দেখতে পাই, কিন্তু ও আর জি একে অপরকে দেখতে পায় না। এখানে জি আবার বোর হচ্ছিল, তাই ও বের হয়ে যায়। তখনই সু ওকে ডাক দেয় আর ওকে দেখে জি তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সু ওকে জিজ্ঞেস করে তুমি এতদিন ধরে আমার কল আর মেসেজের রিপ্লাই দাওনি কেন। এর উত্তরে জি বাহানা মেরে ওখান থেকে চলে
যায়। ওরা এখানে রাত 11টা পর্যন্ত পার্টি করবে, কিন্তু জিয়ের মা এত রাত পর্যন্ত ওকে বাইরে থাকতে মানা করেছে, তাই ও হোস্টেলে ফিরে যাচ্ছিল। যাওয়ার সময় ওর সাথে আবার শুয়ের দেখা হয়ে যায়, তাই শু ওকে হোস্টেল পর্যন্ত আগিয়ে দেয়। তখন গাড়িতে শু ওকে জিজ্ঞেস করে, তুমি কি এই ইউনিভার্সিটিতে তোমার বয়ফ্রেন্ডের জন্য ভর্তি হয়েছো? এর উত্তরে জি বলে, না, আমি এখানে এমনিতেই এসেছি। পরের দিন সকালে নিং জিকে জিজ্ঞেস করে, তোমাকে কি মিং মেসেজ করেছে? আরও বলে, মিং হয়তো তোমাকে পছন্দ করে। গতকালকে তুমি চলে যাওয়ার পর মিং শুধু তোমার কথাই বলছিল। জি তখন নিজের ফোন চেক করে দেখে মিং সত্যি ওকে মেসেজ করেছে। তখন জি ওর কাহিনীকে ওর বন্ধুর এক কাহিনী বলে ওদের শোনাতে থাকে, যেখানে ও বলে, আমার এক ফ্রেন্ড আছে যে ওর ভাইয়ের এক ফ্রেন্ডকে পছন্দ করে, যে একজন গেম ডেভেলপার। এরপর শিন তখন ওকে গেমটার নাম জিজ্ঞেস করে। জি যখন গেমটার নাম বলে, শিন তখন বলে, এই গেমটা তো এই বছরের হিট গেম, আমিও এখন এই গেমটাই খেলছি। মানে শু এখন ওর স্বপ্নটা পূরণ করে ফেলেছে। তখন ওর ফ্রেন্ডরা ওদেরকে ওই ছেলে আর মেয়ের বয়সের ব্যাপারে জিজ্ঞেস করে। এর উত্তরে তখন জি বলে, মেয়ের বয়স 20 আর ছেলের বয়স 25। এই কথা শুনে ওর ফ্রেন্ডরা বলে, এটা তো অনেক বেশি, কিন্তু ওদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সমস্যা নেই। এরই মধ্যে ওর কাছে ওর বাবার কল আসে। তখন ওর বাবা বলে, তুমি শুকে আমাদের তরফ থেকে ট্রিট দিয়ে দিও, কারণ ও তো আমাদের জন্য অনেক কিছুই করেছে। এতে জি রাজি হয়ে যায়। এরপর জি শুকে মেসেজ করে ডিনারের জন্য আসতে বলে। তখন শু ওকে কল করে বলে, এই সপ্তাহে আমি একটু ব্যস্ত আছি, কিন্তু আগামী সপ্তাহে আমি তোমার সাথে যেতে পারবো। জি এতে রাজি হয়ে যায়। পরের দিন ওরা যখন ভার্সিটিতে আসে, তখন মিং জিকে কিছু বলতেই নিচ্ছিল। তখনই ওরা দেখে নিং মিং এর এক বন্ধুর সাথে প্রেম করতে শুরু করে দিয়েছে, যেটা দেখে সবাই ওদের জন্য অনেক বেশি খুশি হয়। এদিকে জিয়ান শুয়ের জন্য আবারও একটি পার্সেল পাঠিয়েছে। এটা দেখে শু অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এরপর শু জিয়াংকে মেসেজ করে বলে, আমি তোমার সব টাকা পরিশোধ করে দিয়েছি, তাই এখন থেকে তুমি আমাকে কল আর মেসেজ করে ডিস্টার্ব করবে না। এটা দেখে জিয়ান অনেক বেশি রেগে যায়। এদিকে শু সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, ঠিকমতো খাবারও খায় না, যার ফলে ওর শরীরটা খারাপ হয়ে যায়। আজ আবার ওর জিয়ের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল, তবে ও জিকে কল করে মানা করে দেয়। আর জি ওর ভয়েস শুনেই বুঝতে পারে যে ও অসুস্থ, তাই জি ওর কাছে এসে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। ও যখন ট্যাক্সি থামাতে যাচ্ছিল, তখন ও শুয়ের সাথে ধাক্কা খায় আর অ্যাক্সিডেন্টলি শু ওর কপালে কিস করে, যেটাতে ওরা দুজনই অনেক বেশি লজ্জা পায়। এরপর জি ওকে হসপিটালে নিয়ে যায়। আর এখানে জি জানতে পারে শুর অ্যাপেন্ডিক্সের সমস্যা রয়েছে, তাই ওর সার্জারি করতে হবে, তাই ওকে কিছুদিন হসপিটালে থাকতে হবে। তাই জিও ওর কাছে থেকে ওর অনেক খেয়াল রাখে। পরের দিন জি শুয়ের বাড়িতে যায় ওর জামা কাপড় আনার জন্য। এখানে এসে জি দেখে শু ওদের ছবি এখনো রেখে দিয়েছে, যেটা দেখে ও খুশি হয়ে যায়। এরপর জি ওর জিনিসপত্র নিয়ে আসে আর ওকে বলে বেশি কাজ করবে না। এই কথা শুনে শু ওকে বলে, তুমি তো দেখছি এখন অনেক বড় হয়ে গেছো, তাই এখন আমাকে আমার মায়ের মতো শাসন করছো? এর উত্তরে জি বলে, তাহলে তুমি খেয়াল করেছো যে আমি বড় হয়ে গেছি? শু যখন ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসে, তখন ও দেখে জি ওর জন্য নোট রেখে গিয়েছে, যে ওকে কখন কি করতে হবে। এসব দেখে শু অনেক বেশি খুশি হয়ে যায় আর জি এর অর্ডার মতোই সব কাজ করতে থাকে। অন্যদিকে জি এর ফ্রেন্ডরা আজকে নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছিল, কিন্তু জি যায় না। এর কিছুক্ষণ পর শু ওকে কল করে ডিনারের জন্য ডাকে, কারণ আগেরবার ও অসুস্থ হওয়ার কারণে যেতে পারেনি। এরপর ওরা দুজন একসাথে ডিনারে যায়। এখানে শু বলে, হসপিটালে তুমি আমার অনেক খেয়াল রেখেছো, তাই এই ট্রিটটা আমার পক্ষ থেকে। ওরা দুজন কথাই বলছিল, তখনই জিয়ান ওর এক ফ্রেন্ডের সাথে এখানে আসে আর শুকে অন্য একটি মেয়ের সাথে দেখে অনেক বেশি রেগে যায় আর সোজা শুয়ের মুখে পানি ছুঁড়ে মারে। আর জিও রেগে উল্টো ওর মুখে পানি ছুঁড়ে মারে আর ওকে বলে, তোমার সাহস কি করে হয় শুকে বুলি করার? এখানে জিয়ান অনেক খারাপ আচরণ করছিল, তাই রেস্টুরেন্টের লোকেরা ওকে বের করে দেয়। এরপর জিও শুকে বাইরে নিয়ে আসে আর ওর ফেসটা মুছে ওকে মাফলারটা পরিয়ে দেয়। আর এখানে শু শুধু এক নজরে ওকেই দেখছিল। তখন জি ওকে জিজ্ঞেস করে মেয়েটাকে। এর উত্তরে শু বলে, ওর সাথে আমার কোনো পরিচয় নেই। তখনই হঠাৎ করে এখানে স্নোফল হতে শুরু করে। তখন জি এখানে শুয়ের জন্য উইশ করে যেন শু সবসময় ভালো থাকে। এরপর শু বাড়ি ফিরে দেখে জিয়াং ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে। এখানে শু ওকে বলে, কোর্টের অর্ডার অনুযায়ী আমি তোমার সব টাকা পরিশোধ করে দিয়েছি, তাই এখন তুমি আমাকে বিরক্ত করো না। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শুয়ের বাবার কারণে জিয়াং এর বাবা মারা গিয়েছিল। তখন ও আর ওর মা ওদের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল আর ওনাদের বলে, কোর্ট থেকে যে পরিমাণ টাকা পরিশোধ করতে বলেছে আমরা সব টাকা পরিশোধ করে দিব। আর এই ঘটনার পর থেকে শুয়ের জীবনটা অনেক কষ্টের হয়ে গিয়েছিল আর স্কুলে সবাই ওকে খুনির ছেলে বলেই ডাকতো। আর এসব কথা মনে করে
পরে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু জির ছবি দেখে ওর মুখে আবারও হাসি ফোটে। এরপর ওর এক ফ্রেন্ড ওকে কল করে বিয়ের দাওয়াত দেয় আর বলে আমি দ্রুতই বিয়ে করতে চলেছি, তুমি কি কাউকে পেয়েছো? তখন সুয়ের জিয়ের কথাই মনে পড়ে যায়, আরো মনে মনে বলে আমি ওর কথা কেন ভাবছি। পরের দিন জি সুয়ের অফিসে আসে ওর সাথে দেখা করার জন্য। এই সময় আবার জিয়ান এসে ওখানে অনেক নাটক করছিল সুয়ের সাথে দেখা করার জন্য, তাই সুজিকে সাইডে নিয়ে আসে আর বলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে এসো না। আসলে সুজিকে এই কথাটা বলেছে যাতে জিয়ান ওর কোনো ক্ষতি করতে না পারে, তবে জি কথাটা বুঝতে পারেনি, তাই ও কষ্ট পেয়ে যায় আর ওকে নিউ ইয়ারের গিফট দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর থেকে জি সুয়ের সাথে কথা বলে না। পরীক্ষা শেষে ওরা সব ফ্রেন্ডরা মিলে একটি বারে যায়। এখানে জি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এখানে ও তো সুয়ের কলের অপেক্ষা করছিল, আর অন্যদিকে মিং জিয়ের জন্য একটি রোমান্টিক গান গায়, তবে জির সেদিকে কোনো মনই ছিল না। তখন ওর কাছে সুয়ের কল আসে, যেটা ও পিক করে ফেলে। তখন সু জিয়ের ভয়েস শুনে বুঝতে পেরে যায় যে ও কোনো এক বারে আছে, তাই সু ওকে বলে তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি। তাই জি সবাইকে বিদায় দিয়ে ওখান থেকে বের হয়ে যায়, তবে ওর পিছু পিছু মিংও আসে। তখনই ওখানে সু চলে আসে আর ও জিয়ের সাথে অন্য একটি ছেলেকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে আর ওকে টেনে নিজের সাথে নিয়ে আসে। আর এখানে জি মাতাল অবস্থায় অনেক উল্টাপাল্টা কথা বলছিল, যেগুলো শুনে সু অনেক বেশি হাসে আর ওকে কাঁধে তুলে হোস্টেলে নিয়ে যেতে থাকে। এখানে জি সুকে বলে তুমি জানো আমার একটি সিক্রেট আছে, আর ওকে বলে আমি একজনকে খুব পছন্দ করি, তবে সে আমাকে পছন্দ করে না, ও সবাইকে একই রকম ট্রিট করে, ও আমাকে স্পেশাল ভাবে না। আর এসব কথা বলে ও অনেক বেশি কান্না করতে থাকে। এখানে সু ওকে অনেকবার জিজ্ঞেস করে ছেলেটা কে, ওর নাম কি, তবে জি ওকে সেটা বলে না। এরপর সু ওকে গাড়িতে বসায় আর বলতে থাকে হয়তো তোমার ক্রাশ তোমাকে স্পেশাল ভাবে না, তবে আমি তোমাকে স্পেশাল ট্রিট করব আর তোমার মনের মতো হয়ে যাব। আর এখানে আমরা বুঝতে পারি সুও জিকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জি যখন ঘুম থেকে ওঠে তখন ওর কিছু মনে ছিল না, আর এখানে ওর ফ্রেন্ডরা ওকে বলে গতকাল রাতে একটা হ্যান্ডসাম ছেলে তোমাকে এখানে ড্রপ করতে এসেছিল, ওটা কে ছিল? এর উত্তরে জি বলে আরে আমি যার কথা বলেছিলাম তোমাদের। তখন ওরা বলে কে, তোমার ক্রাশ? এখানে ও না ভেবেই হ্যাঁ বলে দেয়, আর যেটাতে ওরা সবাই বুঝে ফেলে যে জি ওর ভাইয়ের বন্ধুকেই পছন্দ করে। এদিকে আজকে জি বাসায় যাচ্ছিল, তখনই সু আসে ওকে এয়ারপোর্টে ড্রপ করতে। উনি এখানে মিং এসে বলে গতকাল রাতে ওই গানটা আমি তোমার জন্যই গিয়েছিলাম, আসলে আমি প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। কথা শুনে জি অবাক হয়ে যায় আর ওকে ধন্যবাদ বলে গান গাওয়ার জন্য আর আমাকে পছন্দ করার জন্য, কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি, যেটাতে মিং অনেক বেশি কষ্ট পায়। আর ওকে বলে তাহলে কি আমরা বন্ধু হয়ে থাকতে পারি? এর উত্তরে জি বলে হ্যাঁ অবশ্যই। মিং এখান থেকে চলে যায়। এরপর গাড়িতে সুজিকে জিজ্ঞেস করে ওই ছেলেটা কে, আর গতকাল রাতেও ও তোমার সাথেই ছিল, আর এই ছেলেটাই কি তোমার ক্রাশ যার কথা তুমি আমাকে গতকাল রাতে বলেছিলে? একথা শুনে জি অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে না ও আমার ক্রাশ না। তখন সু ওকে জিজ্ঞেস করে তুমি কি ধরনের ছেলে পছন্দ করো, আর এখানে জি কিছুই বলে না আর ওকে জিজ্ঞেস করে তুমি এখনো কোনো গার্লফ্রেন্ড বানাওনি কেন? এর উত্তরে সু বলে আমার মনে হচ্ছে আমার এখন একটা গার্লফ্রেন্ড বানিয়ে নেওয়া উচিত, তাহলে তুমি আমাকে খুঁজে দাও। এর উত্তরে জি বলে আমার ফ্রেন্ডরা তো সব আমার বয়সী। সু বলে এতে আমার কিছু যায় আসে না, 20 বছরের হলেই হবে। একথা শুনে জি অনেক বেশি অবাক হয় আর মনে মনে ভাবে এর মানে ও চাইলেই আমাকে ডেট করতে পারে। আর অন্যদিকে এই কথাগুলো বলে সু অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ ও জিকে একটি হিন্ট দিয়ে দিয়েছে ওরা চাইলেই প্রেম করতে পারে। এরপর জি ওর বাসায় আসে, ওর ফ্যামিলির সবার জন্যই কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। ও অনেকদিন পর বাসায় এসেছে, তাই সবাই অনেক খুশি ছিল। অন্যদিকে সু ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। এখানে ওর ফ্রেন্ড ওকে বলে তুমি যাকে পছন্দ করো তাকে সময় থাকতেই বলে দাও, আর তা না হলে অন্য কেউ এসে ওকে নিয়ে যাবে। এর উত্তরে সু বলে ও যদি আমার থেকে ভালো কাউকে পেয়ে যায় তাতেও আমি খুশি হব। এখানে ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে ও কি অন্য কাউকে পছন্দ করে, ও ওর ক্রাশ সম্পর্কে তোমাকে কি বলেছে? এর উত্তরে সু বলে ও আমাকে বলেছে ওর ক্রাশ সবাইকে একই রকম ট্রিট করে। একথা শুনে ওর ফ্রেন্ড ওকে বলে আমার মনে হয় ও তোমার কথাই বলছে। এর উত্তরে সু বলে না না এরকমের হতেই পারে না, তবে ওর মনেও এই কথাটা ঢুকে গিয়েছিল, তাহলে আমি কি ওর সিক্রেট ক্রাশ? এর কিছুদিন পর সুয়ের ফ্রেন্ডের বিয়ের দিন চলে আসে, সবাই এখানে আসে। জিও ওর ভাইয়ের সাথে এখানে এসেছিল। খাওয়ার সময় জি ওর ফেভারিট স্ট্রবেরিটা খেতে যাচ্ছিল, কিন্তু কেউ ওটা নিয়ে নেয়, যেটা সুও খেয়াল করে। তখন সু ওকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি যাকে পছন্দ করো তার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তখন জি কি বলবে বুঝতে পারছিল না, তাই ওকে বলে ওর সাথে আমার ক্লাবে দেখা হয়েছিল। একথা শুনে সু বলে
তার মানে তুমি ওই দিন রাতের কথা বলছো যেদিন তুমি অনেক মাতাল হয়ে ক্লাব থেকে বের হয়ে এসেছিলে। আর এখানে জি বুঝতে পারে ও কোন রাতের কথা বলছে, তাই ও সুকে কিছু বলতে না পেরে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ান এখানে ওর ফ্রেন্ডের সাথে আরো কিছু সময় কাটাতে চাচ্ছিল, তাই জি একাই বাড়ি যেতে থাকে। তখনই এখানে সু চলে আসে আর জিকে বলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তবে যাওয়ার আগে সু ওর জন্য স্ট্রবেরি কিনে নেয়, যেটাতে জি অনেক খুশি হয়ে যায়। ও খুশি খুশি স্ট্রবেরি গুলো খেতে থাকে আর সুকেও খেতে বলে। তখন সু ওকে বলে তোমার হাতটা সামনে আনো, আর সু জি এর হাত থেকে স্ট্রবেরিটা খেয়ে ফেলে। এটা দেখে জি অনেক বেশি অবাক হয় আর এটাতে সু খুশি হয়। আর এখানে আমরা বুঝতে পারি ও জি এর সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। এরপর ওরা বাসায় চলে আসে। তখন সু জিকে বলে তুমি কি কালকে হোস্টেলে ফিরে যাবে? তাহলে তুমি আমার সাথে যেতে পারো, আমিও কালকে ফিরে যাব। এটাতে জি হ্যাঁ বলে দেয়। এরপর সু জিকে একটি ব্রেসলাইট গিফট করে, যেটাতে জি অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর রুমে এসে জি ভাবতে থাকে আজকাল সুয়ের ব্যবহারটা কেমন যেন বদলে গেছে, ও কি আমাকে পছন্দ করতে শুরু করেছে? এইসব কথা ভেবে ও খুশি হচ্ছিল। এর পরের দিন আমরা ওদের দুজনকে এয়ারপোর্টে দেখতে পাই। তখনই সুয়ের একটি ফ্রেন্ড এসে সুকে জিজ্ঞেস করে এটা কি তোমার গার্লফ্রেন্ড? সু কিছু বলার আগেই ওর ফ্রেন্ড বলে না না, তোমার গার্লফ্রেন্ড তো জিয়ান। এর উত্তরে সু বলে জিয়ান আমার গার্লফ্রেন্ড না। তখন জিওকে জিজ্ঞেস করে যে জিয়ানকে? এর উত্তরে সু বলে ওই মেয়েটা যে আমার উপর পানি ছুঁড়ে মেরেছিল। তুমি বলো ও কি আমার গার্লফ্রেন্ড হতে পারে? তখন জিওকে বলে তোমার গার্লফ্রেন্ড তো ওই মেয়েটা যে তোমার সাথে সেই দিন এয়ারপোর্টে এসেছিল। ওর কথা শুনে সু হাসতে থাকে আর ভাবে ও আমার অফিসের ডিরেক্টরকে গার্লফ্রেন্ড ভেবে নিয়েছে। হোস্টেলে আসার পর জিওকে বিদায় দেয়। গাড়িতে যাওয়ার সময় সু এখানে ভাবতে থাকে আমি যখনই জিকে ওর ক্রাশের কথা জিজ্ঞেস করি তখনই ও খুব ভেবে চিন্তে উত্তর দেয়, তার মানে ও আমাকে পছন্দ করে। আর এসব কথা ভেবে ও খুশি হয়ে যায়। তখন ও ওর ফ্রেন্ডকে কল করে বলে আমার মনে হচ্ছে আমি যাকে পছন্দ করি ও আমাকে পছন্দ করে। তখন ওর ফ্রেন্ড ওকে বলে তাহলে তুমি ওর সাথে ডেটে যাও, এর ফলে তুমি ওর মনের কথা বুঝতে পারবে। ওর ফ্রেন্ডের কথা মতো সু জিকে কল করে লাঞ্চের জন্য ডাকে। এখানে জিও রাজি হয়ে যায় আর জি ওর ক্রাশের সাথে লাঞ্চে যাবে এ কথা শুনে ওর ফ্রেন্ডরাও অনেক খুশি হয়ে যায় আর ওকে অনেক সুন্দর করে রেডি করে দেয়। এরপর সু ওকে দেখে বলে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। এরপর সু ওকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে আগে থেকেই ওর অফিসের ডিরেক্টর বসেছিল। তখন সু বাহানা মেরে এখান থেকে চলে যায়। ওই মেয়েটা বলে আমি সুয়ের গার্লফ্রেন্ড না, আমি ওর কোম্পানির ডিরেক্টর। আসলে ওই দিন সুয়ের শরীরটা খারাপ ছিল তাই আমি ওর সাথে এয়ারপোর্টে গিয়েছিলাম আর তখন আমার হাজবেন্ডের কল আসায় আমি তোমার সাথে দেখা না করেই ওখান থেকে চলে গিয়েছিলাম। আর সু কিন্তু তোমার অনেক কেয়ার করে আর ওই দিন তোমাকে কাঁদতে দেখে ওর অনেক বেশি খারাপ লেগেছিল। আর এখানে জি বুঝতে পারে যে ও সুকে ভুল বুঝে এয়ারপোর্ট থেকে চলে গিয়েছিল আর এতদিন অকারণেই কষ্ট পেয়েছে। এরই মধ্যে সু এখানে চলে আসে ওর কলিগদের সাথে। তখনই ওর কলিগরা ওকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে? এর উত্তরে সু বলে ও আমার ফ্রেন্ড হয়। এতে জি খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন সেখান থেকে বের হয়ে আসে। তখন জি সুকে জিজ্ঞেস করে তুমি কি তোমার অফিসের ডিরেক্টরকে আমাকে এসব কথা বলতে বলেছ? এর উত্তরে সু বলে হ্যাঁ, যাতে ভবিষ্যতে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। কিছুদিন পর জিয়ের জন্মদিন ছিল তাই সু ওকে নিয়ে ঘুরতে বের হয়। এরপর ওরা দুজন একসাথে মুভি দেখতে যায়। তখন সু ওর হাতটা বাড়িয়ে দেয় জিকে ধরার জন্য। তখন জি বলে না, আমাদের এরকমের করা উচিত হবে না। একথা শুনে সু ওকে বলে হ্যাঁ, এখনো তো তুমি আমার গার্লফ্রেন্ড হওনি, যেটাতে জি অবাক হয়ে যায়। মুভি শেষ হওয়ার পর সু ওকে নিজের বাসার ছাদে নিয়ে আসে। এখানে এত সুন্দর ডেকোরেশন দেখে জি অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা একসাথে কেক কাটে। এরপর জি কেক খাচ্ছিল। তখন সু ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে তুমি কেমন ছেলে পছন্দ করো? এর উত্তরে জি বলে যে হ্যান্ডসাম হবে, কাইন্ড হবে আর টল হবে। এসব শুনে সু বলে এই বৈশিষ্ট্যগুলো তো আমার মধ্যেও আছে, তার মানে আমি কি তোমাকে ডেট করার কথা ভাবতে পারি? এর উত্তরে জি বলে না, তুমি তো আমাকে ছোট বোনের মতো দেখো। তখন সু বলে আগের ব্যাপারটা অন্যরকম ছিল আর আমি এখন জানি তোমার মনে আমার জন্য ফিলিংস আছে, তাই চলো আজ সব ক্লিয়ার করে নি। এখানে জি বুঝতে পারছিল না ও কি বলবে, তাই ও চুপ থাকে। ওকে চুপ করে থাকতে দেখে সু বলে তার মানে তুমি আমাকে পছন্দ করো না? এর উত্তরে জি বলে এরকমের কিছুই না যে আমি তোমাকে পছন্দ করি না, আমি শুধু আমার ফিলিংস নিয়ে শিওর না। তাই তুমি যদি আমাকে কয়েকবার প্রপোজ করো তাহলে হয়তো আমি আমার ফিলিংস নিয়ে শিওর হয়ে যাব। এখানে সু হেসে বলে তার মানে তুমি চাচ্ছ আমি তোমাকে অনেকবার প্রপোজ করি? ও বলে হ্যাঁ। এরপর জি যখন হোস্টেলে ফিরে আসে তখন ওর ফ্রেন্ডরা ওকে খুব সুন্দর করে সারপ্রাইজ দেয় আর এখানে ওরা
ওরা জিজ্ঞেস করে সুয়ের সাথে তোমার ডেট কেমন ছিল। এর উত্তরে জি বলে অনেক ভালো, আর ফাইনালি ও আমাকে প্রপোজ করে দিয়েছে। এই কথা শুনে ওর ফ্রেন্ডরা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর কিছুদিন ধরে ওরা ডেটে যাওয়ার প্ল্যান করে, তবে একদম শেষ সময়ে সু জিকে মানা করে দেয়, কারণ ওর কোম্পানিতে অনেক কাজ পড়ে গিয়েছিল। আর অবশেষে কাজ শেষ করার পর ও জিকে ডেটে ডাকে, কিন্তু এবারও শেষ মুহূর্তে ও জিকে মানা করে দেয়, যেটাতে জিয়ের মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা সুকে হসপিটালে দেখি। এখানে ডাক্তার ওকে বলে তোমার বাবা 10 বছর ধরে এই অবস্থায় আছে, আর এখন উচিত হবে ওনার সার্জারি করা। এরপর ও ওর বাবার কাছে যায়, আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি সুয়ের মা ওর জন্য ওর পছন্দের খাবার রান্না করেছে। ওরা তখন ওর বাবার জন্য অপেক্ষা করছিল, তখনই ওর বাবা আসে, যে কিনা অনেক ভয় পেয়েছিল। আর উনি বলে আমি মাতাল অবস্থায় একজনের অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, কেউ আমাকে দেখেনি, তাই আমি চলে এসেছি। আর এসব কথা শুনে সু পুলিশকে কল করে সব বলে দেয়, আর বলে হয়তো লোকটির জীবন বেঁচে যেতে পারে। এজন্য ওর বাবা ওপর থেকে লাফ দিয়ে দেয়, আর উনি কোমায় চলে যায়। এদিকে সুয়ের বাবার উপর অনেক ঋণ ছিল, যার ফলে ও আর ওর মা অনেক কষ্ট করে ধার পরিশোধ করার জন্য। আর এই চিন্তায় ওর মাও অসুস্থ হয়ে পড়ে, আর হঠাৎ একদিন ওর মা মারা যায়। এই কথা মনে করে সুয়ের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার সময় সু জিয়ের মেসেজ দেখে ওকে কল করে দেখা করতে বলেন, তাই জিও ওর সাথে দেখা করতে চলে আসে। সু জিকে দেখে বুঝতে পারে ওর মন খারাপ, তাই ও জিকে সরি বলে। এরপর ওরা দুজন একসাথে কটন ক্যান্ডি খায়। এরপর সু ওকে সকালবেলা দেখা করার কথা বলে। এর উত্তরে জি বলে আমার সকালবেলা ক্লাস আছে। পরের দিন জি যখন ক্লাসে যায়, তখন হঠাৎ করেই এখানে সু এসে ওর পাশে বসে, আর জি ওকে দেখে অবাক হয়, কিন্তু সু শুধু এক নজরে ওকেই দেখছিল। এটাতে জি লজ্জা পেয়ে ঘুমের অ্যাক্টিং করে। এরপর সু ওর কাছে এসে দূর থেকে একটা কিস করে। এরপর ও এমন নাটক করে যেন ও কিছুই করেনি। এরপর জি সুকে কাছে আসতে বলে, আর জি সুয়ের গালে কিস করে বলে তুমি আবার আমাকে ভুল বুঝো না, আমি তো শুধু আমার রিভেঞ্জ নিচ্ছি, তার মানে এই না যে আমি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই কথা শুনে সু বলে তার মানে তুমি আমার অ্যাডভান্টেজ নিচ্ছ। এর পরের সিনে আমরা দেখি সু কাজ শেষ করে জিকে ওর সাথে দেখা করতে বলে। তখন জি ওকে মেসেজ করে বলে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমি ব্যস্ত আছি। এতে সুয়ের মনটা খারাপ হয়ে যায়। তখনই জি এসে ওকে সারপ্রাইজ দেয়, কারণ আজকে সুয়ের জন্মদিন ছিল। তখন জি ওকে বুড়ো বলে টিস করতে থাকে। তখন সু বলে হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, তার মানে আমার দ্রুত বিয়ে করা উচিত। এর উত্তরে জি বলে না, এখনো তো আমি গ্রাজুয়েশনই কমপ্লিট করলাম না। একথা শুনে সু হেসে বলে তোমার এমন কেন মনে হলো যে আমি তোমাকেই বিয়ে করব? তুমি তো আমার প্রপোজই অ্যাকসেপ্ট করনি। একথা শুনে জি লজ্জা পেয়ে সামনে চলে যায়। এরপর জি ওকে রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে ও সুয়ের জন্য খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেগুলো দেখে সু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর জি নিজ হাতে ওর জন্য রান্না করে। প্রথমবার রান্না করেছিল, তাই খাবারের টেস্ট একদমই ভালো ছিল না। তারপরেও সু ওর রান্নার প্রশংসা করে, বলে অনেক ভালো হয়েছে। এরপর সু উইশ করে মোমবাতি বোঝায়। তখন জি ওকে জিজ্ঞেস করে কি উইশ করলে? এর উত্তরে সু বলে তোমাকে। আর এখানে জি বুঝতে পারে যে সু ওকে অনেক পছন্দ করে, তাই ও সু এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর বলে আমিও তোমাকে অনেক পছন্দ করি। এ কথা শুনে সু নিজেকে আর ধরে রাখতে পারে না, আর জিকে কাছে টেনে নিয়ে ওকে কিস করে। আর এই ড্রামার পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়।